আমার নাম রমেশচন্দ্র শর্মা। আমি ৭৮ বছর বয়সী এবং আমার জন্ম উত্তরপ্রদেশের বারাণসীতে হয়েছিল। আমি আমার সারা জীবন বাবা মায়ের উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি ছোট হাভেলিতে কাটিয়েছি। আমি ছোটবেলা থেকেই রাজমিস্ত্রির কাজ করেছি। ইট বইছি, দেওয়াল তুলেছি এবং প্রধান রাজমিস্ত্রির পদে পৌঁছেছি। আমি কোনো সম্পদ জমা করিনি, কিন্তু সবসময় সম্মানের সাথে বেঁচে থাকার জন্য আমার কাছে পর্যাপ্ত ছিল। যখন আমি অবসর নিলাম, তখন আমি আমার আয় পূর্ণ করার জন্য ছোটখাটো কাজ করা জারি রাখলাম এবং সেই অনুশাসনের কারণেই আমি আমার সঞ্চিত পুঁজি বাঁচাতে পেরেছিলাম। আমার ছোট ছেলে আদিত্য তার স্ত্রী অঞ্জলির সাথে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি ভাড়া বাড়িতে থাকত। জিনিসপত্র ঠিকঠাক চলছিল না, ভাড়া বেড়ে গিয়েছিল, তার মালিক তার মাইনে আটকে দিয়েছিল এবং যখন আমি জানতে পারলাম তারা গৃহহীন হওয়ার দোরগোড়ায় ছিল। আমি জানতাম যে মাথার ওপর ছাদ না থাকার মানে কি। তাই আমি আমার ছোট হাভেলিটি বিক্রি করে দিলাম এবং নিজের জমানো টাকা ব্যবহার করে একটি বড় ৩ বেডরুমের বাড়ি কিনলাম, যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি। আমার মনে হয়েছিল যে আমি পরিবারের সাহায্য করছি এবং আমাদের সবার জন্য একটু শান্তি নিশ্চিত করছি। যেদিন আমরা শিফট হলাম, আমি খুব ভোরে উঠে পড়লাম, চা এবং প্রাতরাশ তৈরি করলাম। আমি আদিত্য এবং অঞ্জলিকে তাদের কিছু মালপত্র পেছনের ঘরে নিয়ে যেতে সাহায্য করলাম। আমার গর্ব অনুভব হচ্ছিল। বাড়িতে তখনও টাটকা রঙের গন্ধ ছিল, আঙিনা পরিষ্কার ছিল এবং এক মুহূর্তের জন্য আমি কল্পনা করলাম যে এটি আমাদের সবার জন্য একটি ভালো সময়ের শুরু হবে। দুপুরে যখন আমি বাজার থেকে ফিরলাম, তখন আমি বাইরে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখলাম। লোকগুলো তোশক, ব্যাগ, একটি উনুন নামাচ্ছিল। আমি অঞ্জলির মা লীলা দেবীকে চিনতে পারলাম, কিন্তু ওনার সাথে ওনার বাবা, ২ ভাই, এক মাসি এবং এক কিশোর তুতো ভাইও এসেছিল। তারা এমনভাবে ভেতরে বাইরে যাতায়াত করছিল যেন এসব আগে থেকেই তাদের। অঞ্জলি হাসতে হাসতে বলল যে তারা কিছুদিন থাকবে, যতক্ষণ না তারা গুছিয়ে বসছে। এটি কোনো প্রশ্ন ছিল না, এটি একটি বয়ান ছিল। পরের কয়েকদিনে আমি উপলব্ধি করলাম যে এটি অস্থায়ী প্রবাস ছিল না। অঞ্জলির বাবা নিজের মালপত্র নিয়ে বসার ঘরের এক কোণ দখল করে নিয়েছিলেন। মা বাসনপত্র আর কড়াইগুলো নিজের জায়গা থেকে সরিয়ে দিয়েছিলেন। ভাইয়েরা আমার আঙিনা ব্যবহার করে নিজেদের সাইকেল রাখার জন্য, এবং আদেশের মতো মনে হওয়া দাবিগুলো শুরু হয়ে গেল। রমেশ বাবুজি, আপনি কি আরও জল আনতে পারেন? আপনি কি আঙিনায় ঝাড়ু দিতে পারেন? কোনো প্লিজ বা ধন্যবাদ ছিল না। আদিত্য চুপ থাকত, মাঝে মধ্যে সে আমার সাথে নজর মেলানো এড়িয়ে যেত, যেন সে পরিস্থিতির মুখোমুখি হতে চাইত না। কিন্তু যখন সে কথা বলল, তখন আমাকে এটি মনে করিয়ে দেওয়ার জন্য যে তার জন্য ওই বাড়িটি এখন তার পরিবারের ছিল, আর যদি আমি থাকতে চাইতাম তবে আমাকে সাহায্য করতে হতো। আমি তাকে কোনো উত্তর দিলাম না, শুধু তাকে দেখলাম। তারপর আমি নিজের হাতের দিকে তাকালাম এবং নিজের জুতো পরিষ্কার করা জারি রাখলাম। আমি ছাদে বেশি সময় কাটালাম। আমি বসার ঘর থেকে আসা হাসি, উনুনে বাসনের আওয়াজ, বাড়ির প্রতিটি কোণ ভরিয়ে দেওয়া শব্দগুলো শুনলাম। আমাকে কিছুই বলার দরকার ছিল না, এটি অনুভব করার জন্য যে ধীরে ধীরে আমার জায়গা সেখানে সংকুচিত হচ্ছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে থাকার এই অনুভূতি, যা আমি কিনেছিলাম, কিন্তু যেখানে এখন আমাকে আর স্বাগত জানানো হচ্ছে বলে মনে হচ্ছিল না, তা নিঃশব্দে জেকে বসল। পরদিন সকালে আদিত্যের ওই কথাগুলোর পর আমার ঘরের জানলা দিয়ে সূর্যের আলো আসছিল, কিন্তু সেটি উত্তাপ নয়, একটি বোঝা নিয়ে আসছিল। আমি বরাবরের মতো সবার আগে উঠে গেলাম। কোনো শব্দ না করে আমি নিজের জন্য চা বানালাম। আগে যখন আমরা আমাদের হাভেলিতে থাকতাম, তখন আমি সবার জন্য চা বানাতাম। আমি টেবিল প্রাতরাশে ভরিয়ে দিতাম, সাবধানে প্লেটগুলো সাজাতাম। এখন আমি এটিও জানতাম না যে টেবিলে একটি জায়গা রাখার জন্য স্থান বাকি থাকবে কিনা, যাতে কেউ তা সরিয়ে না দেয়। আমি নিজের কাপ নিয়ে আঙিনায় গেলাম এবং আকাশের দিকে তাকিয়ে বসে রইলাম। সেটি একটি পরিষ্কার দিন ছিল, যাতে সে নীল রং ছিল, যা শুধুমাত্র বারাণসীর বিশেষ নীল রোদ দেয়। আমি আমার পেছনে পায়ের আওয়াজ শুনলাম। এটি অঞ্জলির বাবা ছিলেন, যিনি কোনোমতে মাথা নাড়িয়ে আমাকে অভিবাদন জানালেন এবং ফটকের দিকে চলে গেলেন। একটি নমস্তে পর্যন্ত করলেন না। কিছু মিনিট পর অঞ্জলির 2 ভাই সাইকেল নিয়ে বাইরে বেরোল, ধুলো উড়িয়ে, এবং তাদের মধ্যে একজন দরজা খোলা রেখে দিল। আমার এখন আর ঘরের মতো অনুভব হচ্ছিল না। প্রতিটি কোণ এমন কিছুতে ভরা ছিল যা আমার ছিল না। বসার ঘরে অঞ্জলির মাসি সোফায় শোয়ার জন্য একটি লেপ বিছিয়ে দিয়েছিলেন। ডাইনিং রুমে আমি জানতাম না যে একটি বড় জামাকাপড়ের বাক্স ছিল। রান্নাঘরে আমার বাসনপত্র তাদের সাথে মিশে গিয়েছিল এবং পুরনো কড়াই, যা আমি বছরের পর বছর ব্যবহার করেছি, এখন এক কোণে স্তূপ করে রাখা হয়েছিল, যেন সেগুলো অকেজো।
ওই দিন যখন আমি নিজের জন্য আরও চা ঢালছিলাম, আমি রান্নাঘরে একটি কথোপকথন শুনলাম। অঞ্জলি তার মাকে বলছিল, মা, এখানে আমরা ভালো থাকব, এখান থেকে আমাদের কেউ বের করবে না। তার মা উত্তর দিলেন, হ্যাঁ, এই বাড়িটি সবার জন্য একদম ঠিক। রমেশবাবুজি এখন বুড়ো হয়ে গেছেন, ওনার এত জায়গার দরকার নেই। তারা জানত না যে আমি শুনছিলাম, অথবা হয়তো জানত এবং তারা কেয়ার করত না। আমি কোনো উত্তর দিলাম না। আমি আমার ঘরে গেলাম, টেবিলের ড্রয়ার খুললাম এবং সেই খামটি বের করলাম যাতে আমি বাড়ির কাগজপত্র রেখেছিলাম। আমি রেজিস্ট্রির ওপর হাত বোলালাম, সেই দলিল যাতে আমার নাম ছিল, এবং সেটি আবার রেখে দিলাম। কাগজের ওই টুকরোটি একমাত্র জিনিস ছিল যা আমাকে এখনও মনে করিয়ে দিচ্ছিল যে যদিও তারা আমাকে মুছে ফেলতে চায়, আমি এখনও মালিক ছিলাম। দিনের পর দিন রুটিন পুরোপুরি বদলে গেল। এখন আমাকে আর জিজ্ঞেস করা হতো না যে আমি খেতে চাই কিনা। তারা শুধু পরিবেশন করত, এবং যদি কিছু বেঁচে থাকত তবে তা আমার টেবিলে ছেড়ে যেত। মাঝে মধ্যে আমাকে বেঁচে যাওয়া খাবার গরম করতে হতো। নিজের জন্য রান্না করতে আমার কোনো সমস্যা ছিল না। যে বিষয়টি আমাকে বিঁধত তা হলো এই উপলব্ধি যে তারা না বলেই আমাকে খাওয়ার টেবিল থেকে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে। আদিত্য যখন বাড়িতে থাকত, অঞ্জলির সাথে নিজের ঘরে থাকত। আমাদের কথা খুব কম হতো। যখনই সে আমার সাথে কথা বলতো কোনো কাজে সাহায্য চাওয়ার জন্য, যেমন জিজাজির মোটরসাইকেল ওয়ার্কশপে নিয়ে যাওয়া, ইলেকট্রিক বিল মেটানোর জন্য বাড়ি থেকে বাইরে যাওয়া কারণ আপনি বিলের লোকজনকে ভালো চেনেন, অথবা কোনো আটকে যাওয়া দরজা ঠিক করা, এগুলো বিশ্বাসের আড়ালে সঁপে দেওয়া কাজ হতো। কিন্তু আমি জানতাম যে এগুলো সেই কাজ যা তারা নিজেরা করতে চাইত না। আমি বেশি নজর দিতে শুরু করলাম। আমি নজরদারির কথা বলছি না, বরং শুধুমাত্র খেয়াল করার। আমি দেখলাম যে বিদ্যুতের খরচ অনেক বেড়ে গিয়েছিল। এতগুলো সরঞ্জাম, এতগুলো মোবাইল চার্জ হচ্ছিল। আমি দেখলাম যে রেশন কিছুদিনেই শেষ হয়ে যেত, এবং যা আমি বাজার থেকে আনতাম তা দ্রুত উধাও হয়ে যেত। আমি দেখলাম যে আমি ছাড়া কেউ আঙিনা পরিষ্কার করত না। একদিন সপ্তাহের শেষে আমি রাজমা, চাল আর তেলের একটি বড় থলি নিয়ে ফিরলাম। আমি যেমনই জিনিসগুলো টেবিলে রাখলাম, অঞ্জলি আমাকে বলল, আরে রমেশবাবুজি, ভালো হলো আপনি নিয়ে এলেন, এখন সবার জন্য খাবার হয়ে যাবে। এবং সে আমাকে এক গ্লাস জল পর্যন্ত না জিজ্ঞেস করে সবকিছু গুছিয়ে নিতে শুরু করল। ওই সবার জন্য শব্দটা একটি প্রতিধ্বনির মতো আমার কানে বিঁধল। এসব সত্ত্বেও আমি আমার রাগ দেখালাম না। যখন রাগ নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে আসে তখন তা বৃথা চলে যায়। আমি তা ভেতরে রাখাই ভালো মনে করলাম। আমি জানতাম যে যদি আমি ফেটে পড়তাম তবে তারা আমাকে একজন খিটখিটে বুড়ো হিসাবে তুলে ধরত যে কিছুই ভাগ করে নিতে চায় না, এবং আমি তাদের এই আনন্দ দিতে চাইতাম না। সন্ধ্যায় আমি দরজার কাছে রাখা ছোট বেঞ্চটিতে বসে যেতাম। সেখান থেকে আমি রাস্তা দেখতাম, প্রতিবেশীদের নমস্তে করতাম, এবং সবকিছুর ওপরে এটি ভাবতাম যে কিভাবে বেরিয়ে যাওয়া নয়, বরং কিভাবে নিজের শর্তে এখানে থাকতে হবে। মাঝে মধ্যে নীরবতা ছুরির চেয়েও ধারালো অস্ত্র হয়। এক রাতে যখন সবাই লিভিং রুমে টিভি দেখছিল, আমি একটি কম্বল নিয়ে আঙিনায় বেরোলাম এবং তারার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে পড়ল যখন আদিত্য বাচ্চা ছিল এবং ধুলো মাখা গলিতে খালি পায়ে একটি পুরনো বল নিয়ে দৌড়াত। আমার মনে পড়ল কিভাবে আমি তার জন্য কাঠের একটি ৩ চাকার সাইকেল বানিয়েছিলাম, কারণ আসল কেনার টাকা ছিল না। আমার সেই দিন মনে পড়ল যখন সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল, যখন আমি তাকে কিছু বড় ছেলেদের হাত থেকে বাঁচিয়েছিলাম। এবং আমি ভাবলাম যে কখন ওই বাচ্চাটি আমাকে নিজের বাবার রূপ না দেখে একটি বোঝার রূপে দেখা শুরু করল। কিন্তু সব প্রশ্নের উত্তর সবসময় সাথে সাথে পাওয়া যায় না। আমার কাছে শুধু এইটুকু পরিষ্কার ছিল যে আমি তাদের ধীরে ধীরে নিজের জীবন থেকে বের করে দিতে দেব না। আমি খুব বেশি কথা বলা মানুষ নই, কিন্তু যখন আমি কথা বলি তখন আমার শব্দে ওজন থাকে। আর এখনকার জন্য সেই ওজন নীরবতায় ছিল। কিছুদিন কোনো বড় ঘটনা ছাড়াই কেটে গেল, কিন্তু পরিবেশ একই ছিল। অঞ্জলির পরিবার আমার সামনেই আমাদের বাড়ির কথা বলতো, যেন আমি অদৃশ্য। আদিত্য কাউকে কিছু বলতো না। আমি সবার আগে ওঠা শুরু করলাম, যাতে সবার ওঠার আগে কিছু মুহূর্ত শান্তি পাওয়া যায়। ওই সময়টা আমার ছিল। চা, টাটকা বাতাস এবং ইলেকট্রিক তারে বসে থাকা পাখিদের আওয়াজ। এক সকালে যখন আমি আঙিনায় ঝাড়ু দিচ্ছিলাম, অঞ্জলির ভাইদের মধ্যে একজন আমাকে বলল, ও রমেশ বাবুজি, আপনি কি একটু তাড়াতাড়ি করতে পারেন? আমরা গ্রিলে মাংস রাখতে চলেছি। আমি তাকে শান্ত দৃষ্টিতে দেখলাম এবং বললাম, এখানে আমাকে কেউ তাড়া দিতে পারে না ছেলে, এই আঙিনা আমি আমার গতিতে পরিষ্কার করি। সে চিৎকার করল না, কিন্তু কিছু বিড়বিড় করতে করতে চলে গেল, যা আমি বুঝতে পারলাম না। ওই দিন আমার এই বিষয়ে নিশ্চিত হওয়া গেল যে যদিও আমি আমার গলা তুলব না, কিন্তু আমার দেখার এবং উত্তর দেওয়ার ধরন তাদের অস্বস্তিতে ফেলত। এবং এতে আমি কিছুটা সন্তুষ্টি পেলাম, কারণ যদিও তারা বলেনি, কিন্তু তারা বুঝতে শুরু করেছিল যে আমি সেই লোক নই যাকে বিনা প্রতিরোধে সরিয়ে দেওয়া যায়।
রাতে আমি নিজের ঘরে বন্দী হয়ে গেলাম এবং যেমনটা এখন অভ্যেস ছিল আমি রেজিস্ট্রির খামটি বের করলাম। আমি সেটি টেবিলের উপর রাখলাম এবং অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলাম। এটি শুধু একটি কাগজ ছিল না, এটি আমার সবচেয়ে শক্তিশালী ঘুঁটি ছিল। কিন্তু এখনও এটি চালার সঠিক সময় ছিল না। তাদের এখনও এটি মেনে নেওয়া বাকি ছিল যে আমি সত্যিই হেরে গেছি। তখনই যখন সঠিক সময় আসবে তখন আঘাত বেশি নির্ভুল হবে। এখনকার জন্য আমার পরিকল্পনা সহজ ছিল, সবর করা, দেখা এবং অপেক্ষা করা। কারণ ধৈর্য যখন স্মৃতির সাথে মিশে যায় তখন তার আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। মঙ্গলবার সকালে বাড়িতে শোরগোল সূর্য ওঠার আগেই শুরু হয়ে গিয়েছিল। সকাল ৬টা বাজছিল এবং মিক্সার, লিভিং রুমে টিভি এবং অঞ্জলির তুতো ভাই জোরে জোরে ফোনে কথা বলছিল। আমি আমার বিছানায় বসে জানলা দিয়ে বাইরে দেখছিলাম এবং আমি ভাবলাম যে হয়তো নিজের রুটিন বদলানোর সময় এসে গেছে। এটি তাদের আপন করার জন্যে নয়, বরং যাতে তারা আমাকে সবসময় একই জায়গায় একই সময়ে না পায়, যেন আমি আসবাবপত্রের অংশ। আমি জামাকাপড় পরলাম, নিজের সবচেয়ে ব্যক্তিগত জিনিসগুলো একটি বাক্সে রাখলাম। কিছু ছবি, একটি পুরনো ঘড়ি, রেজিস্ট্রির খাম এবং সেগুলো আলমারির ভেতরে রেখে দিলাম। এমনটা ছিল না যে আমার ভয় ছিল যে তারা সেগুলো নিয়ে নেবে, কিন্তু আমি সেগুলো চোখের আড়ালে রাখতে পছন্দ করতাম। তারপর আমি কিছু না বলে বাইরে বেরোলাম এবং প্রধান মোড় পর্যন্ত চলে গেলাম। আমি সেখানে কিছুক্ষণ একটি বেঞ্চে বসে রইলাম, পরিচিতদের নমস্তে করতে থাকলাম এবং এক চুমুক চা খেলাম, যা আমি একটি ঠেলা থেকে কিনেছিলাম। অনেক সপ্তাহ পর সেটি প্রথম সকাল ছিল যখন আমার মনে হলো যে বাতাস আমার নিজের। যখন আমি ফিরলাম তখন রান্নাঘর ভর্তি ছিল। অঞ্জলির মা এবং মাসি এই বিষয়ে তর্ক করছিল যে কি বানানো যায়, যখন তার বাবা টেবিলের উপর পা রেখে টিভি দেখছিল। আদিত্য সেখানে ছিল না। তারা আমাকে এমনভাবে দেখল যেন তাদের এইমাত্র উপলব্ধি হলো যে আমিও এখানে থাকি। আমি কিছু বললাম না। আমি সরাসরি নিজের ঘরে গেলাম এবং একটি পুরনো খবরের কাগজ পড়তে লাগলাম। ওই দিন দুপুরে আমি আদিত্যের সাথে আঙিনায় দেখা করলাম। সে আমাকে জিজ্ঞেস করল যে আমি তাকে কিছু টাকা ধার দিতে পারি কিনা, যাতে সে তার এক বন্ধুর ভাড়া বাড়ির ভাড়া মেটাতে পারে, যে তাকে একটি মোটরসাইকেল ধার দিয়েছিল। আমি তাকে দেখলাম, দীর্ঘশ্বাস নিলাম এবং উত্তর দিলাম, এখন দিতে পারবো না বেটা, আমি নিজের জিনিসের জন্য টাকা জমাচ্ছি। সে এটি পছন্দ করল না, তার মুখের ভাব বদলে গেল, কিন্তু সে জোর করল না। এটি প্রথমবার ছিল যখন আমরা এখানে এসেছিলাম এবং আমি তাকে না বলেছিলাম, এবং যদিও আমার খারাপ লাগল, আমার মনে হলো এটি জরুরি ছিল। পরের কয়েকদিনে আমি বেশি বাইরে বেরোনো শুরু করলাম। আমি বাজারে যেতাম, কিন্তু আমি প্রতিবেশীদের সাথে কথা বলার জন্য থামতাম। একজন পুরনো বন্ধুর সাথে দেখা করতে যেতাম, যার ছুতারের দোকান ছিল। আমি আমার পরিস্থিতি সম্পর্কে খুব বেশি কিছু বলতাম না, কিন্তু আমি দেখলাম যে আমার জন্য প্রতিটি বাইরে বেরোনো এই কথার মনে করিয়ে দিত যে এই দেওয়ালের বাইরেও একটি পৃথিবী ছিল এবং সবকিছু অঞ্জলির পরিবারের নিয়ন্ত্রণে ছিল না। এক রবিবার সকালে যখন সবাই ঘুমিয়েছিল, আমি তাড়াতাড়ি উঠলাম এবং প্রাতরাশ বানালাম। ডিম, টাটকা বানানো রুটি এবং গরম চা। আমি টেবিল ঠিক তেমনই সাজালাম যেমন আমি আগে করতাম, পরিষ্কার প্লেট এবং ভাঁজ করা ন্যাপকিনের সাথে। আমি একা বসে খেতে লাগলাম। যখন তারা ওঠা শুরু করল তখন আমি নিজের বাসন ধুচ্ছিলাম। অঞ্জলি আমাকে বলল, আরে সবার জন্য বানাননি? আমি না তাকিয়ে উত্তর দিলাম, আজ আমি নিজের জন্য বানালাম। প্রত্যেকে জানে যে নিজের দিন কিভাবে শুরু করতে হয়। কিছু সেকেন্ডের জন্য রান্নাঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর আমি শুনলাম যে মা ধীরে ধীরে কিছু বিড়বিড় করছিল, কিন্তু আমার কিছু যায় এলো না। ওই ছোট ইশারাটি আমাকে সেটি দিল যা আমি দীর্ঘ সময় ধরে অনুভব করিনি, নিয়ন্ত্রণ। এটি আমার একটি সীমা নির্ধারণ করার উপায় ছিল, যদিও তা সবচেয়ে সহজ জিনিসেই হোক। এবং আমি দেখলাম যে এতে তাদের অসুবিধা হলো। তারা এ বিষয়ে অভ্যস্ত ছিল না যে আমি তাদের কিছু না দিয়ে নিজের ইচ্ছামতো কাজ করি। সময়ের সাথে সাথে আমি এইরকমই দ্বিতীয় কাজগুলোও করা শুরু করলাম। আমি নিজের জামাকাপড় আলাদা ধুতাম। নিজের খাবার আলমারির ভেতরে একটি থলিতে রাখতাম। যখন আমি বাইরে যেতাম তখন নিজের ঘরের দরজা বন্ধ করে দিতাম। এটি নিজেকে আলাদা করার জন্য ছিল না, বরং এটি পরিষ্কার করার জন্য ছিল যে আমার এবং আমার জিনিসের কিছু অংশ এমন ছিল যা তাদের ছিল না। এক বৃহস্পতিবার দুপুরে অঞ্জলির বড় ভাই নিজের মোটরসাইকেল আঙিনায় দাঁড় করিয়ে দিল, যাতে কাপড় ধোয়ার রাস্তায় বাধা সৃষ্টি হল। যখন আমি কাপড়ের বালতি নিয়ে পৌঁছলাম তখন আমি তাকে সেটি সরানোর জন্য বললাম। সে বলল যে তার তাড়া আছে এবং সে পরে সরিয়ে দেবে। আমি তর্ক করলাম না। আমি ঘরে গেলাম, নিজের চাবির গোছা নিলাম এবং নিজে মোটরসাইকেলটি সরিয়ে বাইরে ফুটপাতে রেখে দিলাম। সে রেগে বাইরে এলো এবং বলল যে আমার তার জিনিস ছোঁয়ার কোনো অধিকার নেই। আমি তার চোখের দিকে তাকালাম এবং উত্তর দিলাম, আর তোমারও আমার বাড়িতে আমার রাস্তা আটকানোর কোনো অধিকার নেই, এটি শিখে নাও।
ওই শেষ বাক্যটি তাকে চুপ করিয়ে দিল। ওই রাতে আদিত্য আমার ঘরে এলো। সে সবসময়কার মতো টোকা দিল না। সে আমাকে জিজ্ঞেস করল যে পরিবারের আরও কিছু মালপত্র আঙিনায় রাখতে কোনো সমস্যা আছে কিনা, কারণ তারা নিজেদের জন্য একটি ঘর ঠিক করাচ্ছিল। আমি বললাম যে আঙিনা কোনো গুদাম নয়, এবং যদি তাদের জায়গা চাই তবে তারা বাইরে খুঁজতে পারে। সে নিজের ঠোঁট কামড়ালো এবং বলল যে আমি বদলে যাচ্ছি। আমি উত্তর দিলাম না। মাঝে মধ্যে নীরবতা তর্কের চেয়েও বেশি ভারী হয়। এই সময় আমি সব কিছু নিজের স্মৃতিতে ধরে রাখলাম। আমি লিখিনি, কিন্তু আমার প্রতিটি নজর, প্রতিটি শব্দ, প্রতিটি অসম্মান মনে ছিল। ঘৃণার জন্য নয়, বরং এই কারণে যে আমি জানতাম যে একদিন ওই তথ্য কাজে আসবে। রাতে যখন বাড়ি শান্ত হয়ে যেত, তখন আমি ছাদে দূরের পাহাড়ের আলো দেখতাম। আমি আমার বাবার কথা ভাবতাম, যিনি আমাকে কখনো হার না মানার শিক্ষা দিয়েছিলেন। তিনি বলতেন, বেটা, যে জমির ওপর তুমি নিজের হাতে কাজ করো তা তোমার, কিন্তু তোমাকে তার রক্ষা করতে হবে। আর যদিও জমি এখন সিমেন্ট আর ইঁটের ছিল, নীতি একই ছিল। একদিন এমন এলো যখন আমি বাড়িতে খাবার না খাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি তাড়াতাড়ি বেরোলাম, বাজারে গেলাম। 1 প্লেট মাটন কারি কিনলাম এবং সেটি চঁকে বসে খেলাম। ফেরার সময় অঞ্জলি আমাকে বলল যে তারা রান্না করেছে এবং আমার জন্য একটি প্লেট বাঁচিয়ে রেখেছে। কিন্তু এই সুরে যা দয়াশীলতার বদলে নিয়ন্ত্রণের মতো মনে হচ্ছিল। আমি তাকে ধন্যবাদ দিলাম, কিন্তু বললাম যে আমি আগেই খেয়ে নিয়েছি। এই সরাসরি উত্তরে সে যতটা আমি কল্পনা করেছিলাম তার চেয়ে অনেক বেশি চটে গেল। আমি লড়াই চাইতাম না, কিন্তু আমি তাদের এটিও ঠিক করতে দেব না যে আমি কি খাব। আমার প্রতিটি কাজ, তা যতই ছোট কেন না হোক, আমার জীবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ফিরে পাওয়ার একটি উপায় ছিল। আর এইভাবে ধীরে ধীরে বাড়ি আমার অনুপস্থিতি এবং আমার নীরবতাকে অনুভব করতে লাগল। আমি কোণে বসে থাকা চুপচাপ দাদাজি ছিলাম না। আমি সেই লোক ছিলাম যে তাদের ধরাছড়ার বাইরে বেরোতে শুরু করছিল, যে তাদের প্রত্যাশা অনুযায়ী উত্তর দিচ্ছিল না। আর যদিও তারা এখনও এটি জানত না, আমার প্রতিটি পদক্ষেপ তাদের দ্বারা আমাদের মধ্যে তৈরি করা দেওয়াল থেকে একটি ইট সরিয়ে দিয়েছিল। আমি জানতাম যে জিনিসগুলো ভাঙার বিন্দুতে পৌঁছতে এখনও সময় লাগবে, কিন্তু আমি এটিও জানতাম যে যখন সেই মুহূর্ত আসবে, তখন তারা আমাকে দুর্বল বা পদত্যাগ করা অবস্থায় পাবে না, তারা আমাকে প্রস্তুত পাবে। বাড়িতে উত্তেজনা এখন আর অদৃশ্য ছিল না, এটি অনুভব করা যাচ্ছিল। বাতাসে এক অদ্ভুত তিক্ততা মিশছিল, ঠিক যেমন বৃষ্টির আগে বাতাস ভারী হয়ে যায়। আমি প্রতিটি পদক্ষেপে এটি অনুভব করতাম, যখনই গলি দিয়ে যেতাম অথবা যখন রান্নাঘরের দরজা খুলতাম, এবং এমন নজর পেতাম যাতে আমি সামিল ছিলাম না। তাদের কিছু বলার দরকার ছিল না, দেওয়ালগুলোই সব বলে দিত। এটি শুক্রবার সন্ধে ছিল এবং আমি আঙিনায় শুকনো পাতা ঝাড় দিচ্ছিলাম। অঞ্জলির বড় ভাই একটি প্লাস্টিকের চেয়ারে মোবাইল দেখছিল। আমি তার কাছে গেলাম এবং তাকে বললাম যে তার পিঠে রাখা ব্যাগটি সরাতে, সেটি কাপড় ধোয়ার রাস্তাকে আটকে দিচ্ছিল। সে আমার দিকে তাকালোও না, শুধু বলল, এক্ষুনি সরাচ্ছি। আমি ঝাড় দিতে থাকলাম, কিন্তু 10 মিনিট পরেও ব্যাগটি সেখানেই ছিল। আমি গেলাম, সেটি তুললাম এবং এক কোণে রেখে দিলাম। তখনই সে মাথা তুলল এবং বলল, আঙ্কেলজি, আপনার আমার জিনিসের ছোঁয়ার কোনো অধিকার নেই। আমি তাকে ঘাড় ঘুরিয়ে দেখলাম এবং উত্তর দিলাম, আর তোমারও নিজের জিনিস অন্যদের রাস্তায় ফেলার কোনো অধিকার নেই, এটি শিখে নাও। আওয়াজ জোরে ছিল না, কিন্তু শব্দে ওজন ছিল। সে উঠে বিরক্তি প্রকাশ করল এবং বাড়ির ভেতরে চলে গেল। কিছু মিনিট পরেই আমি তাকে নিজের মা এবং অঞ্জলিকে রান্নাঘরে এটি বলতে শুনলাম যে আমি বদমেজাজি হয়ে যাচ্ছি। আমার কিছু যায় এলো না, আমি নিজের কাজে ফিরে এলাম। ওই রাতে যখন আদিত্য এলো, তখন অঞ্জলি তাকে দরজাতেই আটকাল। আমি সবকিছু শুনিনি, কিন্তু নিজের নাম কয়েকবার শুনলাম। সে না জিজ্ঞেস করেই আমার ঘরে চলে এলো, যেমনটা এখন অভ্যাস হয়ে গিয়েছিল। বাবুজি, কি হচ্ছে? লোকে বলছে যে আপনি সবার সাথে ঝগড়া করছেন। আমি খবরের কাগজ বন্ধ করলাম এবং তাকে দেখলাম। আমি কারো সাথে ঝগড়া করছি না, আমার ছেলে, আমি শুধু সম্মান চাই, এবং যদি তোমাদের লোকজনের এটি পছন্দ না হয় তবে এটি আমার সমস্যা নয়। ওই শেষ কথাটিতে তার খারাপ লাগল। সে কিছু সেকেন্ড চুপ থাকল এবং তারপর বলল, তাহলে মনে রাখবেন যে এই বাড়িটি সবার জন্য, এবং যদি আপনি এখানে থাকতে চান তবে শান্তিতে থাকতে হবে। আমি কোনোমতে হাসলাম এবং উত্তর দিলাম, শান্তি তখন শুরু হয় যখন একজন ব্যক্তি অন্যজনকে সম্মান করে। আদিত্য, তুমিও এটি মনে রেখো। সে আওয়াজ তুলল না, কিন্তু সে স্পষ্টতই রাগ করে চলে গেল।
দিন কাটতে থাকল এবং আমি দেখলাম যে অঞ্জলির পরিবার আমাকে অস্বস্তিতে ফেলার জন্য ছোটখাটো জিনিস বদলাতে শুরু করেছিল। যে চেয়ারটিতে আমি সবসময় টেবিলে বসতাম, একদিন সেটি টেবিল ক্লথে ভরা ডাব্বায় ঢাকা পাওয়া গেল। আমার চায়ের কাপটি উধাও হয়ে গেল, এবং যখন আমি সেটি পেলাম তখন তা আমিনার এক কোণে মাটিতে ভর্তি হয়ে পড়েছিল। রান্নাঘরে ওই জায়গা যেখানে আমি নিজের জিনিস রাখতাম, সেই ড্রয়ারটি বন্ধ এবং থলিতে ভরে দেওয়া হয়েছিল, যা আমার ছিল না। এটি কাকতলীয় ছিল না। আমি চিৎকার করে উত্তর দিতাম না, আমি নিজের কাজ দিয়ে উত্তর দিতাম। এক শনিবার আমি খুব ভোরে উঠে পড়লাম এবং নিজের চেয়ারটি ছাদে নিয়ে গেলাম, এমন একটি জায়গা যেখানে আমি সবসময় সকালের রোদ পেতাম। প্রাতরাশ করার সময় অঞ্জলির মা কাছে এলেন এবং বললেন, ওই চেয়ারটি বসার ঘরের, ভালো হবে যদি আপনি ওটি ফিরিয়ে রাখেন। আমি উত্তর দিলাম, এই চেয়ারটি আমি কিনেছি এবং যেখানে আমি এটি রাখব সেখানেই থাকবে। মহিলা উত্তর দিলেন না, কিন্তু তার মুখে কঠোরতা ছিল। ওই দিন বিকেলে আমি বাজারে গেলাম এবং ফল, রুটি আর পনির কিনে আনলাম। আমি সবকিছু একটি ডাব্বায় রাখলাম, যা আমি আমার ঘরে রাখলাম। যখন অঞ্জলি দেখল, তখন সে জিজ্ঞেস করল, আর ওই খাবার আপনি আপনার ঘরে রাখবেন? আমি উত্তর দিলাম, এটি আমি নিজের টাকা দিয়ে কিনি, যাতে এটি নষ্ট না হয়। সে নিজের ঠোঁট কামড়াল এবং কিছু বলল না, কিন্তু তার চোখে রাগ ছিল। ছোটখাটো সংঘাত আরও ঘন ঘন হতে লাগল। সেগুলো চিৎকার চেঁচামেচি ছিল না, বরং দৃষ্টি এবং মেপে কথা বলার সংঘাত ছিল। আদিত্য কিনারে থাকার চেষ্টা করত, কিন্তু আমি দেখলাম যে তার নীরবতার সুবিধার জন্য ছিল, কিছু সমাধান করার জন্য নয়। যতক্ষণ না কোনো হাঙ্গামা হতো, সে দখল দিত না। এক সন্ধ্যায় যখন আমি আঙিনার দরজা ঠিক করছিলাম, আমি অঞ্জলির তুতো ভাইকে তার ভাইদের একজনের সাথে বলতে শুনলাম, এই বুড়ো শীঘ্রই চলে যাবে, তুমি দেখো। আমি না নড়ে চড়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম, যাতে তারা জানতে না পারে যে আমি শুনছি। আমি তাদের উত্তর দিলাম না, কিন্তু আমি ওই শব্দগুলো মনে রাখলাম। ওই রাতে আমি ছাদে একা খাবার খেলাম। বাতাস টাটকা ছিল এবং দূর থেকে রাস্তার আলোগুলো মিটমিট করছিল। আমি ওই সব কথার বিষয়ে ভাবছিলাম, যা আমার আসার পর থেকে হয়েছিল। আমার অসম্মানের প্রতিটি ছোট ইশারা মনে ছিল, প্রতিটি সেই শব্দ যা আমাকে ছোট অনুভব করানোর চেষ্টা করত, এবং রাগের চেয়েও বেশি আমি স্পষ্টতা অনুভব করছিলাম। তাদের মনে হতো যে আমি ঘেরাও হয়ে গেছি, যে আমাকে শুধু মেনে নিতে হবে। তারা এটি জানত না যে তারা এখনও সেটি দেখেনি যা আমি করতে সক্ষম যখন তারা আমাকে আমার নিজেরই এলাকা থেকে মুছে ফেলতে চায়। রবিবার সকালে আমি ঠিক করলাম যে আমি সারা দিন ঘরে বন্দি থাকব না। আমি বাবুজি একজন পুরনো বন্ধুর সাথে দেখা করতে গেলাম, যে এখন একটি মেকানিক ওয়ার্কশপ চালাত। আমি কয়েক ঘন্টা সেখানে কথাবার্তা এবং চা খাওয়ার মধ্যে কাটালাম। সন্ধ্যায় ফেরার সময় অঞ্জলি আমাকে শুকনো সুরে ডাকল, আজ আপনি খাওয়ার সময় ছিলেন না, আমরা সবার জন্য ডাল চাল বানিয়েছিলাম। আমি তাকে হেসে উত্তর দিলাম, কত ভালো, আমি এক বন্ধুর সাথে খেয়েছি, এবং চলে গেলাম। আমি দেখলাম যে তার মুখ কঠোর হয়ে গেল। সে চাইত যে আমি সব সময় তার নিয়ন্ত্রণে থাকি, তার সময় তার নিয়ম অনুযায়ী সহজলভ্য থাকি। প্রতিবার যখন আমি তার এই প্রত্যাশা ভাঙতাম, তখন আমি তার উপর থেকে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে দিতাম, এবং এটি ধীরে ধীরে তার সহনশীলতা কমিয়ে দিচ্ছিল। ওই সপ্তাহেই আদিত্য আবার আমার কাছে টাকা চাইল। সে বলল যে এটি বাড়ির কিছু খরচ মেটানোর জন্য ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি খরচের কি? সে আটকে আটকে বলল যে কিছু বিবিধ জিনিস আছে। আমি উত্তর দিলাম, যদি তুমি আমাকে ঠিকঠাক বলতে না পারো যে কিসে, তবে আমি তোমাকে সাহায্য করতে পারব না। সে চটে গেল, কিন্তু সে জোর দিল না। সে জানত যে পরিবেশ বদলাচ্ছে। এখনও নির্ণায়কভাবে কাজ করার সময় ছিল না, কিন্তু এটি পরিষ্কার করার সময় ছিল যে তারা আমাকে নিজের দাবার ছকের একটি ঘুঁটির মতো নাড়াতে পারে না। এবং প্রতিবার যখন আমি দৃঢ় থাকলাম, তখন তারা সেটি অনুভব করল, যদিও তারা সেটি স্বীকার করেনি। বৃহস্পতিবার রাতে যখন সব টিভি দেখছিল, আমি হাঁটার জন্য বাইরে বেরিয়ে গেলাম। রাতের বাতাস আমার মস্তিষ্ক পরিষ্কার করে দিল। আমি মন্দিরের সামনে দিয়ে গেলাম এবং কিছু মিনিট চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইলাম। ভাবছিলাম, এখন প্রতিশোধের বিষয় নয়, বরং রণকৌশলের বিষয়। বছরের পর বছর কাজ থেকে শেখা ধৈর্য এখন আমাকে আগের চেয়ে অনেক বেশি কাজে দিচ্ছিল। ফিরে আসার পর বাড়িতে নিস্তব্ধতা বিরাজ করছিল। আমি বসার ভর দিয়ে গেলাম এবং নিজের চেয়ারটি খালি দেখলাম। আমি সেটি আবার তার জায়গায় রাখলাম এবং বসে পড়লাম। টিভি দেখার জন্য নয়, বরং সেখানে উপস্থিত থাকার জন্য, ওই জায়গায় কবজা করার জন্য, যা আমার। তারা আমার জিনিস সরাতে পারত, তারা আমার পেছনে কথা বলতে পারত, কিন্তু যতক্ষণ আমি সেখানে উপস্থিত ছিলাম, তাদের এটি মনে করিয়ে দিতাম যে আমি অদৃশ্য নই। ততক্ষণ গল্প এখনও লেখা শেষ হয়নি। গাজিয়াবাদে জুলাই মাসের গরম কাউকে রেহাই দেয় না।
ওই সপ্তাহে রোদ আঙিনার টিনের ছাদের ওপর সরাসরি পড়ছে বলে মনে হচ্ছিল এবং বাড়ির ভেতরে বাতাস ভারী হয়ে গিয়েছিল। আমি বরাবরের মতো সকালে তাড়াতাড়ি উঠে যেতাম যাতে সকালের সতেজতার ফায়দা তুলতে পারি। আমি ছাদে ঝাড়ু দিচ্ছিলাম, তখনই আমি রান্নাঘরে একটি জোরালো শব্দ শুনতে পেলাম। আমি ভেতরে গেলাম এবং অঞ্জলির কিশোর তুতো ভাইকে একটি বাসন মাটিতে ফেলতে দেখলাম। আমি ফেলিনি, ওটা নিজেই পড়ে গেল, সে কাঁধ ঝাঁকিয়ে বলল। ওই বাসনটি, যা আমি কয়েক মাস আগেই নিজের টাকা দিয়ে কিনেছিলাম, তুবড়ে গিয়েছিল। আমি ঝুঁকে সেটি তুললাম এবং তার চোখের দিকে তাকিয়ে বললাম, এই বাড়িতে যখন কেউ কিছু ভাঙে তখন সে জানায় এবং তার দায়িত্ব নেয়। সে একটি উপহাস ভরা হাসি দিল এবং বিনা উত্তরে বাইরে বেরিয়ে গেল। অঞ্জলি যে বাসন ধুইছিল সে আমাকে দেখল এবং বলল, আরে রমেশ আঙ্কেলজি, একটা বাসনের জন্য এত রাগ করবেন না, এখানে সব কিছু সবার। এই বাক্যটি একটি খোলা ক্ষতের উপর লেবু ছিটানোর মতো ছিল। আমি তাকে দেখলাম এবং উত্তর দিলাম, না অঞ্জলি, এখানে কোনো কিছুই সবার নয়। এখানে এমন জিনিস আছে যার টাকা আমি দিয়েছি এবং আমি সম্মান করি যে সেগুলো সবার ব্যবহারে আছে, কিন্তু তার মানে এই নয় যে সেগুলোর যত্ন নেওয়া হবে না। সে ভুরু কুচকালো কিন্তু আর কিছু বলল না। বেলার দিকে আদিত্য কাজ থেকে ফিরল। সে যেমনই ভেতরে এলো, অঞ্জলি তাকে বাসনের কথাটি জানালো, কিন্তু নিজের মতো করে এটি বলতে বলতে যে আমি খারাপ মেজাজি ছিলাম এবং বাচ্চাদের বকছিলাম। আদিত্য আমার ঘরে এলো। বাবুজি, কি হয়েছে? আমি ছোটখাটো বিষয়ে ঝগড়া চাই না। আমি যে বইটি পড়ছিলাম সেটি বন্ধ করলাম এবং উত্তর দিলাম, বেটা, ছোটখাটো বিষয়েই সম্মান ভাঙতে শুরু করে, আর যদি তুমি সেটি সময় থাকতে না আটকাও তবে পরে আর ফেরার উপায় থাকে না। আমি জানি না সে বুঝল কিনা, কিন্তু সে চুপ থাকল। সে নিজের মুখে হাত বোলালো এবং আমাকে বলল, বাস, এখানে আমাদের সবাইকে সাথে থাকা শিখতে হবে। আমি তাকে দেখলাম এবং উত্তর দিলাম, সহাবস্থান অন্যের জিনিসের সম্মান করা থেকে শুরু হয়। যদি এমন না হয় তবে এটি সহাবস্থান নয়, বরং অপব্যবহার। ওই দিন আমি বাড়িতে দুপুরের খাবার না খাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি আমার বছরের পর বছর পুরনো বন্ধু শ্রীমতী মার্থার রান্নাঘরে গেলাম। সে আমাকে জড়িয়ে ধরে স্বাগত জানাল, এক প্লেট গরম ডাল এবং একটি ঠান্ডা শিকুঞ্জি পরিবেশন করল। আমরা কিছুক্ষণ কথা বললাম এবং আমার কোনো বিচার না করে শোনা যাওয়া ভালো লাগল। যখন আমি অনেক সন্ধ্যায় ফিরলাম তখন ঘরের পরিবেশ উত্তেজনাপূর্ণ ছিল। অঞ্জলির মা আমাকে রান্নাঘরে ডাকলেন। রমেশ আঙ্কেলজি, আমাদের কথা বলতে হবে। আমি বসে পড়লাম, যদিও আমি আগে থেকেই জানতাম যে কথা কোথায় যাচ্ছিল। ব্যাস, আমরা দেখেছি যে সম্প্রতি আপনি খুব আলাদা থাকেন, যেন আপনি আমাদের সাথে কিছু ভাগ করতে চান না, এবং এখানে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে এবং দরকার পড়লে সাহায্য করতে হবে। আমি দীর্ঘশ্বাস নিলাম এবং উত্তর দিলাম, সহযোগিতা করা মানে আদেশের পালন করা নয়, সাহায্য করা মানে সেই সব করা নয় যা আপনারা করতে চান না, এবং ভাগ করার মানে এই নয় যে আমার প্রতিটি জিনিসের অসম্মানের সাথে ব্যবহার করা হবে। একটি অস্বস্তিকর নীরবতা ছেয়ে গেল। অঞ্জলির মাসেই যে শুনছিলেন কিছু একটা বিড়বিড় করলেন, যেমন যদি তাদের পছন্দ না হয় তবে তারা চলে যাক। তখনই আমার কয়েক সপ্তাহের মধ্যে প্রথম আসল রাগের ঝটকা লাগল। আমি ধীরে ধীরে উঠলাম, তাদের দুজনের দিকে তাকালাম এবং বললাম, আমি কোথাও যাচ্ছি না। এই বাড়ি আমি কিনেছি এবং যতক্ষণ আমার রেজিস্ট্রিতে আমার নাম আছে আমি এখানেই থাকব। যার এটি মঞ্জুর নয় সে জানে যে দরজা কোথায়। এবং আমি রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে গেলাম। ওই রাতে আদিত্য আমার ঘরে এলো, দরজা বন্ধ করল এবং নিচু স্বরে আমাকে বলল, বাবুজি, আমরা এইভাবে চলতে পারি না। অঞ্জলি খুব রেগে আছে, আমার শাশুড়িও। যদি আমরা এইভাবেই থাকি তবে বড় সমস্যা হবে। আমি তাকে দেখলাম এবং বললাম, সমস্যা এই কারণে শুরু হয় না কারণ আমি সীমানা নির্ধারণ করছি আদিত্য। সমস্যা এই কারণে শুরু হয় কারণ তোমরা ভাবো যে তোমরা আমাকে ওই জায়গা থেকে মুছে দিতে পারো যা আমি আমাদের সবার জন্য মানিয়েছিলাম। সে উত্তর দিল না, শুধু নিজের চুলে হাত বোলালো এবং চলে গেল। পরের দিন শান্ত যুদ্ধের মতো ছিল। কেউ আমার সাথে প্রয়োজনের বেশি কথা বলতো না, খাবার পরিবেশন করা হতো এবং আমাকে ডাকা হতো না। আমি নিজের খাবার আলাদা বানাতাম, কোনো আমন্ত্রণের অপেক্ষা না করেই। আমি নিজের বাসন ধুতাম, নিজের জিনিস রাখতাম এবং ঘরের ভেতরের চেয়ে বাইরে বেশি সময় কাটাতাম। কিন্তু উত্তেজনা রবিবার দুপুরে ফেটে পড়ল। আমি আঙিনায় গাছে জল দিচ্ছিলাম, তখনই আমি শুনলাম যে আমার ঘরে আসবাবপত্র সরানো হচ্ছে। আমি ভেতরে গেলাম এবং দেখলাম যে অঞ্জলির ছোট ভাই এবং তুতো ভাই আমার আলমারি সরাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এখানে এরা কি করছে? আমার গলায় এত কড়াকড়ি ছিল যে আমি নিজেই অবাক হয়ে গেলাম। ছোট ভাই বেপরোয়া হয়ে বলল, কিছু না, ব্যাস কিছু মালপত্র রাখতে হতো।
আমি কাছে গেলাম, আলমারির দরজা জোরে বন্ধ করলাম এবং তাদের বললাম, এখানে আমার জিনিস ছাড়া কিছু রাখা হবে না, এক্ষুনি বেরিয়ে যাও। তারা একে অপরকে দেখল এবং একজন বিড়বিড় করল, বুড়ো পাগল। এর ওপর আমি নিজেকে আটকাতে পারলাম না। আমি বললাম, পাগল নয়, মালিক, এবং যদি আমার ঘরে অনুমতি ছাড়া আবার ঢোকো তবে আমি নিজের জীব নিয়ন্ত্রণে রাখতে পারব না। তারা দুজন বিড়বিড় করতে করতে বাইরে চলে গেল এবং আমি তাদের কথায় কান দিলাম না। ওই রাতেই আমি আমার ঘরে তালা লাগালাম এবং কাগজপত্রের খামটি আরও একটি সুরক্ষিত বাক্সে রেখে দিলাম। কিছু এমন অনুভব হলো যে এটিকে আর একদিনও খোলা রাখা যাবে না। ওই রাতে আমার ঠিকমতো ঘুম হলো না। আমি পায়ের শব্দ, দরজা খোলার ও বন্ধ হওয়ার শব্দ এবং ফিসফিসানি শুনতে পাচ্ছিলাম। আমি জানতাম না যে এটি আমার ভ্রম ছিল নাকি তারা সত্যি সত্যি কোনো পরিকল্পনা করছিল, কিন্তু একটা বিষয় তো নিশ্চিত ছিল যে শুধু দেখার সময় এখন শেষ হয়ে আসছিল। এটি এখন ছোটখাটো অভদ্রতার বিষয় ছিল না, এখন তারা আমার ব্যক্তিগত স্থানে অনধিকার প্রবেশের সীমা অতিক্রম করছিল, এবং যদি তারা এই সীমা একবার পার করে দেয় তবে তারা বারবার করবে যতক্ষণ না আমার কিছুই অবশিষ্ট থাকবে। বিছানায় শুয়ে আমি ছাদের দিকে তাকিয়ে আমার বাবার একটি কথা মনে করছিলাম, যা তিনি আমাকে ছোটবেলায় বলেছিলেন, বেটা, যখন কেউ তোমাকে তোমার জমি থেকে বের করতে চায় তখন তর্ক করো না, সরাসরি ব্যবস্থা নিও। এই কথাটি সকাল পর্যন্ত আমার সাথে রইল, এবং ওই দিন সকালের আমার কাছে অন্যরকম এক মানে ছিল। ধৈর্যেরও একটা সীমা থাকে, এবং আমার সীমা কাছেই ছিল। আমার ঘরে হওয়া ঘটনার পরের সপ্তাহটি আলাদা ছিল, এই জন্য নয় যে অঞ্জলির পরিবার তাদের আচরণ বদলে দিয়েছিল, বরং এই জন্য যে আমি নিঃশব্দে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি তাদের বের করে দেওয়ার অপেক্ষা করতে যাচ্ছিলাম না। আমি পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগেই ব্যবস্থা নিতাম, এবং এর জন্য আমাকে পরিকল্পনা করতে হতো। সোমবার সকালে আমি সবার ওঠার আগেই বেরিয়ে গেলাম। আমি চক পর্যন্ত গেলাম এবং সব সময়কার সেই বেঞ্চটিতে বসে পড়লাম যা মন্দিরের সামনে ছিল। সেখানে আমি আমার পুরনো বন্ধু, কাজের সঙ্গী বাবুজি ম্যানুয়েলকে পেয়ে গেলাম। আমি তাকে চায়ের নিমন্ত্রণ জানালাম এবং আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম। আমি তাকে সব কিছু বললাম না, কিন্তু এইটুকু অবশ্যই বললাম যাতে তিনি আমার প্রয়োজন বুঝতে পারেন। তিনি বললেন, যখন নিজের ঘরেই তোমাকে মালিকের মতো মনে করা হয় না, তখন তাদের মনে করিয়ে দেওয়ার সময় এসে গেছে যে তুমি কে। ওনার কথাগুলো আমার হৃদয়ে গেঁথে গেল। বাড়ি ফেরার আগে আমি সেই নোটারির কাছে গেলাম যেখানে আমি কয়েক বছর আগে রেজিস্ট্রিতে সই করেছিলাম। আমি উকিল সাহেব শ্রী গোমেজকে সালাম করলাম, যিনি একজন বয়স্ক মানুষ ছিলেন এবং আমাকে কয়েক দশক ধরে চিনতেন। আমি তাকে এমনভাবে যেন কোনো বিশেষ কথা নেই, কোনো সম্পত্তিতে পরিবর্তন করার প্রক্রিয়ার বিষয়ে জিজ্ঞেস করলাম। আমি তাকে বিস্তারিত বিবরণ দিলাম না, কিন্তু তিনি আমাকে সবকটি ধাপ বুঝিয়ে দিলেন। আমি সেখান থেকে আরও পরিষ্কার মাথা নিয়ে এবং নিজের পকেটে একটি ভাঁজ করা কাগজ নিয়ে বেরোলাম, যাতে ওই নথিপত্রগুলোর তালিকা ছিল যেগুলোর আমার প্রয়োজন হতে পারত। যখন আমি বাড়ি পৌঁছলাম তখন পরিস্থিতি আগের মতোই ছিল। অঞ্জলি এবং তার মা রান্নাঘরে, তার ভাইরা টিভি দেখছিল, তুতো ভাই সোফায় শুয়েছিল। কেউ আমাকে জিজ্ঞেস করেনি যে আমি কোথায় গিয়েছিলাম। আমি নিজের ঘরে বন্দী হয়ে গেলাম এবং তালিকাটি রেজিস্ট্রির খামের ভেতরে রেখে দিলাম। পরের কয়েকদিনে আমি নিজেকে গুছিয়ে নিতে শুরু করলাম। আমি নিজের জিনিসগুলো দেখলাম, যা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল সেগুলো আলাদা করলাম, এবং যেগুলোকে আমি সহজে ছেড়ে দিতে পারতাম সেগুলো আলাদা রাখলাম। আমি উপলব্ধি করলাম যে আমার অনেক জিনিসের বস্তুগত মূল্য ছিল না, কিন্তু আবেগগত মূল্য অনেক ছিল। ছবি, চিঠি, বছরের পর বছর ব্যবহার করা যন্ত্রপাতি। আমি সেগুলো একটি মজবুত বাক্সে রাখলাম এবং আলমারির এক কোণে লুকিয়ে রাখলাম। ওটি একটি পুরনো কম্বল দিয়ে ঢেকে দিলাম, যাতে কেউ সেটি দেখতে না পায়। এক বুধবার আমি সবার ব্যস্ত থাকার সুযোগ নিলাম এবং কিছু এমন করলাম যা আমরা এখানে আসার পর থেকে করিনি। ঘরের প্রতিটি কোণ পরীক্ষা করলাম। আমি বিশেষ কিছু খুঁজছিলাম না, শুধু জমির আন্দাজ নিতে চাইছিলাম। এটি জানতে চাইছিলাম যে কোন জায়গাটি আমার ছিল এবং কোনটির ওপর তারা আগেই কবজা করে নিয়েছিল। আমি দেখলাম যে আঙিনায় যে স্টোর রুমটি আগে খালি ছিল এখন অঞ্জলির পরিবারের বাক্সে ভর্তি হয়ে গিয়েছিল। আমি এটিও দেখলাম যে তারা একটি ঘরে তালা লাগিয়ে দিয়েছিল যা আগে খালি ছিল। আমি আশ্চর্য হলাম না, কিন্তু এটি এই কথার নিশ্চিত প্রমাণ দিল যে তারা এগিয়ে আসছিল, বেশি বেশি জায়গা দখল করছিল। আমি কিছু বললাম না, আমি শুধু দেখলাম, এবং দেখতে দেখতে আমি আমার পরবর্তী চালের মানসিক মানচিত্র তৈরি করে নিলাম। বৃহস্পতিবার আমি সকালে তাড়াতাড়ি বাজারে গেলাম। আমি সবসময়কার মতো কেনাকাটা করলাম, কিন্তু লোহার দোকানেও গেলাম এবং একটি ছোট সংমিশ্রিত তালা কিনলাম। ওই সন্ধ্যায় আমি সেটি নিজের ঘরের দরজায় লাগিয়ে দিলাম। অঞ্জলি এটি দেখল এবং আমাকে কৌতূহল ও বিরক্তির মিশ্রিত সুরে জিজ্ঞেস করল, আর এটি কিসের জন্য?
আমি গলা না চড়িয়েই উত্তর দিলাম, নিজের জিনিসের দেখাশোনার জন্য যেমন তোমরা তোমাদের জিনিসের করো। সে আর কিছু বলল না, কিন্তু তার মুখের অভিব্যক্তিতে আমি নিশ্চিত হলাম যে আমার বার্তা তার কাছে পৌঁছে গিয়েছিল। ওই তালাটি আমার রক্ষার প্রথম দৃশ্যমান কাজ ছিল। এরপর আমার মনে হলো যে আমি আমার জমি ফিরে পেতে শুরু করতে পারি। শুক্রবার আদিত্য আমাকে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য সাথে যেতে বলল। আমি হ্যাঁ বললাম, এই জন্য নয় যে আমি যেতে চেয়েছিলাম, বরং এই জন্য যে আমি পরিস্থিতি দেখতে চেয়েছিলাম। যখন সে ক্যাশিয়ারের সাথে কথা বলছিল, আমি ব্রোশার দেখছিলাম এবং উকিল সাহেব গোমেজের কথা মনে করছিলাম। আমি জানতাম যে যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তবে আমাকে শীঘ্রই নিজে ব্যাংকে যেতে হবে অন্য কাজের জন্য, এমন কাজ যা আদিত্য কল্পনাও করেনি। ওই রাতে যখন সবাই টিভিতে একটি অনুষ্ঠান দেখছিল, আমি আঙিনায় চলে গেলাম। আমি আকাশের দিকে তাকিয়ে রইলাম। বৃষ্টির আগের সেই হালকা গরম হাওয়া অনুভব করলাম। ফের আমার বাবার কথা মনে পড়ল। তিনি সবসময় বলতেন যে ঝড় না জানিয়েই আসে, কিন্তু যে প্রস্তুত থাকে তার ভয় লাগে না। আমি এখন প্রস্তুতি নিচ্ছিলাম। শনিবার দুপুরের খাবারের পর আমি আমার আর এক বন্ধু শ্রীবাবুর সাথে দেখা করার সিদ্ধান্ত নিলাম, যিনি আমার সাথে অনেক নির্মাণস্থলে প্রধান রাজমিস্ত্রি হিসেবে কাজ করেছিলেন। তিনি নগরপালিকা এবং সম্পত্তি নিবন্ধন কার্যালয়ের লোকজনকে চিনতেন। আমরা সন্ধে পর্যন্ত অনেকক্ষণ কথা বললাম এবং ধীরে ধীরে আমি তাকে আরও কথা বললাম। আমাকে সবকিছু বলার দরকার ছিল না, কিন্তু এইটুকু অবশ্যই বললাম যাতে তিনি বুঝতে পারেন যে আমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছি। তিনি আমাকে বললেন, যদি তোমাকে করতে হয় রমেশ, তবে তাড়াতাড়ি করো এবং না জানিয়ে করো, তাদের প্রতিক্রিয়া দেওয়ার সময় দিও না। এই পরামর্শ আমার পরিকল্পনার অংশ হয়ে গেল। আমি শান্ত পায়ে বাড়ি ফিরলাম যেন কিছুই হয়নি। মনে মনে অবশ্য আমার ঘাবড়ানি এবং দৃঢ় সংকল্পের এক মিশ্র অনুভূতি হচ্ছিল। রবিবার যখন আমরা প্রাতরাশ করছিলাম, অঞ্জলির মা জোরে বললেন, প্রায় সতর্কবাণীর সুরে, শীঘ্রই আমরা আঙিনা ঠিক করিয়ে নিচ্ছি, যাতে আমরা বেশি জায়গা পেতে পারি। আদিত্য যে ওখানেই ছিল সম্মতিতে মাথা নাড়াল। আমি শুধু আমার চায়ের পেয়ালা টেবিলে রাখলাম এবং বললাম, আমার অনুমতি ছাড়া আঙিনায় হাত দেওয়া যাবে না। যে নীরবতা নামল তা দীর্ঘ ছিল। ওই মুহূর্তে আমি তর্ক চাইছিলাম না। আমি শুধু এটি পরিষ্কার করতে চেয়েছিলাম যে যদিও আমি বেশিরভাগ সময় চুপ থাকি, কিন্তু আমি অন্ধও নই আর বধিরও নই, এবং আমার কণ্ঠ এখনও আছে। ওই দিন সন্ধ্যায় আমি একা হাঁটতে বেরোলাম। আমি ফের উকিলের অফিসের সামনে দিয়ে গেলাম, কিন্তু ভেতরে গেলাম না। আমি শুধু বিল্ডিংটি দেখলাম এবং ওই তালিকার কথা ভাবলাম যা আমি সামলে রেখেছিলাম। আমার যা কিছু দরকার ছিল তা সবই আমার কাছে ছিল, শুধু একটি ছোট জিনিস ছাড়া, আর সেটি আমি পরের কয়েকদিনেই পেয়ে যেতাম। পরের সোমবার আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, এটি বলে যে বাজারে যাচ্ছি। কিন্তু আমি অন্য রাস্তা নিলাম। আমি সম্পত্তি নিবন্ধন কার্যালয়ে গেলাম, যাতে ওই কথার পুষ্টি করতে পারি যা আমি আগে থেকেই জানতাম। বাড়িটি এখনও আমার নামেই ছিল, কোনো মন্তব্য ছাড়াই, কোনো বন্ধক ছাড়াই, কোনো সহ মালিক ছাড়াই। আমি সেখান থেকে নিবন্ধনের একটি প্রতিলিপি হাতে নিয়ে বাইরে বেরোলাম। ওই কাগজটি রেজিস্ট্রির সাথে মিলে সবচেয়ে মজবুত প্রমাণ ছিল যা আমার কাছে ছিল। ফিরে আসার পর আমি সবাইকে আঙিনায় হাসাহাসি করতে এবং মাংস পুড়াতে দেখলাম। কেউ আমাকে জিজ্ঞেস করল না যে আমি কোথায় ছিলাম। আমি নিজের জন্য চা নিলাম, নিজের চেয়ারে বসে পড়লাম এবং দেখতে লাগলাম। তাদের মনে হলো যে আমি হার মেনে নিয়েছি। তারা এটি জানত না যে যখন তারা নিজেরা অন্যমনস্ক ছিল, তখন আমি আগেই ওই ঘুঁটিগুলোকে চালছিলাম যা এই গল্পের শেষ নির্ধারণ করতে চলেছিল। ওই রাতে শোয়ার আগে আমি সব কটি নথিপত্র বের করলাম, রেজিস্ট্রি, উকিলের তালিকা, নিবন্ধনের প্রতিলিপি। আমি সেগুলোকে টেবিলে রাখলাম এবং সেগুলোকে অনেকক্ষণ ধরে দেখতে লাগলাম। আমি পড়াশোনা জানা মানুষ ছিলাম না, কিন্তু আমি এইটুকু পড়তে জানতাম যাতে যা আমার হাতে ছিল সেটি বুঝতে পারি। শক্তি যখন সঠিক সময়ে ব্যবহার করা হয়, তখন তা যে কোনো চিৎকারের চেয়ে বেশি শক্তিশালী হয়। আমি সবকিছু ফেরত রাখলাম এবং শুয়ে পড়লাম। বাইরে হাওয়া আরও জোরে বইতে শুরু করল, এবং আমার ভেতরে ধৈর্যের শান্তি সেই নিশ্চয়তায় বদলে যাচ্ছিল যে পদক্ষেপ নেওয়ার সময় এখন আরও কাছে আসছিল। অগস্ট মাসের গরম ভেজা চাদরের মতো শরীরে লেপ্টে থাকত। সকাল থেকেই বাড়িতে শোরগোল ছিল। বসার ঘরে টেলিভিশনের আওয়াজ তুঙ্গে ছিল, রান্নাঘরে মিক্সারের আওয়াজ এবং বিবিধ শব্দ ওঠানামা করছিল, যেন কোনো বাজারে রয়েছি। আমি নিজের ঘরে জানলার পাশে বসে চুপচাপ নিজের চা খাচ্ছিলাম। আমি জানতাম যে দিনটি লম্বা হতে চলেছে। দুপুরের দিকে আমি নিজের কাঁচা জামাকাপড় টাঙানোর জন্য আঙিনায় বেরোলাম। অঞ্জলির ছোট ভাই বেঞ্চে বসে সিগারেট খাচ্ছিল। ধোঁয়ার ঝাপটা সরাসরি আমার গায়ে লাগল। এখানে সিগারেট খাওয়া চলবে না, আমি কড়া সুরে বললাম। সে আমাকে দেখল, জোরে হাসল এবং উত্তর দিল,
এখন এটি সবার আঙিনা রমেশবাবু। আমি কিছু সেকেন্ডের জন্য স্থির থাকলাম, তারপর তার কাছে গেলাম, তার হাত থেকে সিগারেট কেড়ে নিলাম এবং দেওয়ালে ঘষে নিভিয়ে দিলাম। এই আঙিনা এখনও আমার, এবং যতক্ষণ আমি এখানে আছি আমার নিয়ম পালন করতে হবে। সে কিছু বলার উদ্দেশ্যে উঠল, কিন্তু সে কিছু বলল না। খাবার সময় অঞ্জলি টেবিলে সবার জন্য প্লেট এবং কাটলারি সাজালো, আমাকে ছাড়া। এটি কোনো অসাবধানতা ছিল না। আমি দাঁড়িয়ে এই সব দেখতে থাকলাম, এবং যখন সবাই বসে পড়ল তখন আমি রান্নাঘরে গেলাম। নিজের প্লেট আর কাটলারি নিলাম এবং নিজেই খাবার বেড়ে নিলাম। আমি বরাবরের মতো টেবিলের প্রধানের জায়গায় বসে পড়লাম এবং খেতে লাগলাম। কেউ একটি শব্দও বলল না, কিন্তু ওই ভারী নীরবতাকে একটি লড়াইহীন যুদ্ধের মতো অনুভব করা গেল। আদিত্য ওই রাতে এলো। আমি তাকে ক্লান্ত দেখলাম, কিন্তু তার মুখে অস্থিরতার ভাবও ছিল। সে আমাকে বলল যে আমাদের মধ্যে খুব বেশি কথা কাটাকাটি হচ্ছিল, এবং অঞ্জলির পরিবারকে এমন মনে হচ্ছিল যেন তাদের উপর আক্রমণ করা হচ্ছে। আমি তাকে দেখলাম এবং উত্তর দিলাম, সম্মান করা আক্রমণ নয় বেটা, বিষয় হলো এখানে সবকিছু গুলিয়ে গেছে। তাদের মনে হয় যে আমি চুপ থাকি তাই সবকিছু মেনে নিই, কিন্তু এমন নয়। সে উত্তর দিল না। পরের দিনগুলো ক্রমাগত উস্কানি ভরা ছিল। ছাদের আমার চেয়ারটি একদিন উধাও হয়ে গেল এবং অঞ্জলির মাসির ঘরে পাওয়া গেল। যে জায়গায় আমি আমার বাজারের থলি রাখতাম সেটি জলের গ্যালনে ভরে দেওয়া হয়েছিল, যা আমার ছিল না। আমি এটিও দেখলাম যে কেউ আমার আলমারিতে একটি বাক্স খুলে ফেলেছিল। এটি শেষ কথা ছিল যা আমাকে সবচেয়ে বেশি উত্তেজিত করে দিল। আমি ঠিক করে নিয়েছিলাম যে এখন আমি আর সহ্য করব না, তাদের একটি সুযোগও দেওয়া যাবে না। বুধবার যখন আমি ওই কিশোর তুতো ভাইকে আমার স্ক্রুড্রাইভার দিয়ে নিজের সাইকেল ঠিক করতে দেখলাম, তখন আমি তার কাছে গেলাম এবং বললাম, এই যন্ত্রপাতি বাক্স ছোবে না। যদি কিছু চাই তবে চেয়ে নাও, এবং যদি চাইতে না জানো তবে ব্যবহারও করো না। সে আমাকে অবজ্ঞার চোখে দেখল এবং জিজ্ঞেস করল, আর যদি আমি না মানি? আমি এক কদম আরও তার কাছে গেলাম, তার চোখে দেখলাম এবং উত্তর দিলাম, তবে তোমাকে অনেক কষ্টে শিখতে হবে। সে উঠে দাঁড়ালো এবং যন্ত্রপাতিগুলো টেবিলে রেখে দিল। ওই সন্ধ্যায় আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের আলমারিতে আরও একটি তালা লাগিয়ে দিলাম। অঞ্জলি এটি দেখল এবং আমাকে জিজ্ঞেস করল, আপনার কি ভয় লাগছে যে আমরা কিছু চুরি করে নেব? আমি উত্তর দিলাম, আমার ভয় লাগছে না। আমার শুধু মনে আছে, এবং স্মৃতি আমাকে শিখিয়েছে যে সতর্কতা সবসময় আফসোসের চেয়ে ভালো। শুক্রবার যখন আমি প্রাতরাশ করছিলাম, অঞ্জলির মা চড়া গলায় বললেন, আমার মনে হয় আমাদের শীঘ্রই ঘরগুলো আবার গুছিয়ে নেওয়া উচিত, যাতে আমরা সবাই আরও আরামদায়কভাবে থাকতে পারি। এটি শুনে আমার এমন মনে হল যেন কেউ পাথর ছুঁড়েছে। আমি চায়ের পেয়ালা টেবিলে রাখলাম এবং উত্তর দিলাম, এখানে আমার অনুমতি ছাড়া কিছুই নড়বে না, এবং যদি আপনাদের এটি পছন্দ না হয় তবে দরজা খোলা আছে। ওই মহিলা আমাকে ঘৃণাভরে দেখে কোনো কথা না বলে বাইরে চলে গেলেন। ওই রাতে আদিত্য আমার সাথে কথা বলতে এলো। বাবুজি, আপনার কি মনে হয় না যে আপনি খুব কঠোর হচ্ছেন? আপনি সবাইকে অস্বস্তিতে ফেলছেন। আমি দীর্ঘশ্বাস নিলাম এবং তাকে বললাম, আদিত্য, আমার নিজেরই অস্বস্তি লাগে যখন থেকে এই ঘর আমার ঘর থাকেনি, আর এটি এমন এক সরাইখানা হয়ে গেছে যেখানে সবাই চায় কিন্তু কেউ ধন্যবাদ দেয় না। আর আমি তোমাকে আরও একটা কথা বলি, এই ঘরের রেজিস্ট্রি এখনও আমার নামেই আছে, আর আমি কাউকে সেটি নিতে দেব না যা আমার। সে কিছুক্ষণ চুপ থাকল এবং জিজ্ঞেস করল, আপনি কি করার কথা ভাবছেন? আমি তাকে সোজাসুজি দেখলাম, ওটি বেটা, তুমি তখনই জানতে পারবে যখন তোমার জানা উচিত। এরপর আমি আমার রুটিন বদলে দিলাম। আমি প্রায়ই বাইরে বেরোতে শুরু করলাম, কিন্তু সব সময় একই জায়গায় যেতাম না। কখনো আমি পণ্ডিতজির সাথে দেখা করতে যেতাম, তো কখনো রেজিস্ট্রি অফিস দিয়ে যেতাম, কখনো বাজারে যেতাম, কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি সময় কাটাতাম। আমি চাইতাম না যে তারা জানুক আমি কোথায় আছি বা কার সাথে কথা বলছি। এক রবিবার দুপুরে যখন সবাই রান্নাঘরে ব্যস্ত ছিল, আমি আঙিনায় তৈরি করা গুদামে গেলাম এবং সেখানে রাখা বাক্সগুলো পরীক্ষা করলাম। আমার তাদের জিনিসের ওপর কোনো আগ্রহ ছিল না, বরং এটি জানার ছিল যে সেগুলো কতটা ভর্তি ছিল। আমি উপলব্ধি করলাম যে সেগুলো বেশিরভাগ এমন জিনিস ছিল যা প্রয়োজন পড়লে তারা তাড়াতাড়ি বের করে নিতে পারত। আমি মনে মনে হাসলাম। ওই ঘরে কেবল তারাই ছিল যাদের পলক ফেলার মধ্যে উচ্ছেদ করা যেতে পারত। ওই রাতে যখন আমি একা খাবার খাচ্ছিলাম, আমি অনুভব করলাম যে সেই মুহূর্তটি কাছে আসছিল। আমি জানতাম না যে এটি 1 সপ্তাহের মধ্যে হবে নাকি 1 মাসের মধ্যে, কিন্তু প্রতিটি অভিব্যক্তি, প্রতিটি শব্দ, আমার জায়গায় প্রতিটি দখল পরিস্থিতিকে এমন একটি বিন্দুর দিকে ঠেলে দিচ্ছিল যেখান থেকে ফেরার কোনো পথ থাকবে না।
শোয়ার আগে আমি রেজিস্ট্রি এবং তার একটি প্রতিলিপি বের করলাম। সেগুলোকে উকিল সাহেবের দেওয়া তালিকার সাথে টেবিলে রাখলাম। আমি ল্যাম্প জ্বালালাম এবং সেগুলোর দিকে তাকিয়ে রইলাম। সেগুলো শুধু কাগজ ছিল না, সেগুলো আমার বাইরে বেরোনোর চাবিকাঠি ছিল এবং একই সাথে আমার আত্মরক্ষার অস্ত্র। ওই সকালে আমি ফের আমার বাবার স্বপ্ন দেখলাম। আমি তাকে জোয়ান হাতে মাটি নিয়ে আমাকে দেখছেন এবং বলছেন, এমনটা দেখলাম যে, যখন সময় হবে বেটা, তখনই সময়, ওটি হাতছাড়া হতে দিও না। আমি ওই বাক্যের সাথেই জেগে উঠলাম এবং যেমনই সকালে সূর্য জানলা দিয়ে ভেতরে এলো, আমি জানতাম যে সময় প্রায় হয়ে আসছিল। সোমবার একটি অদ্ভুত হাওয়ার সাথে সকাল হল। হয়তো এটি শুধু আমিই ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে ঘরের প্রতিটি আওয়াজ আরও জোরালো, আরও প্রকট ছিল। চামচগুলোর বাসনের সাথে ধাক্কা খাওয়া, রান্নাঘরে আওয়াজ, সকাল থেকে চালু টেলিভিশন। আমি শান্তিতে জামাকাপড় পরে কিছু নথিপত্র একটি ফাইলে রাখলাম এবং এটি না জানিয়েই চলে গেলাম যে আমি কোথায় যাচ্ছিলাম। আমি রেজিস্ট্রি অফিস পর্যন্ত হেঁটে গেলাম। উকিল সাহেব আমাকে বরাবরের মতো নিজের আনুষ্ঠানিকতার সাথে গ্রহণ করলেন। আপনার কি সবকিছু তৈরি রমেশচন্দ্র বাবুজি? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়ালাম এবং তাকে রেজিস্ট্রি, তার একটি প্রতিলিপি এবং নিজের পরিচয়পত্র সঁপে দিলাম। ঠিক আছে, বাকিটা আমরা দুদিনের মধ্যে তৈরি করতে পারি। আমি বিস্তারিত বললাম না এবং তিনিও জিজ্ঞেস করলেন না। এটিই আমার উকিল সাহেবের সম্পর্কে পছন্দ ছিল। তিনি জানতেন কখন বেশি কথা বলতে নেই। আমি সেখান থেকে বেরোলাম এবং সরাসরি ব্যাংকে গেলাম। আমি একটি বড় অঙ্কের টাকা তুললাম যা আমি দীর্ঘ সময় ধরে বাঁচিয়ে রেখেছিলাম। আমি সেটি একটি খামে রাখলাম এবং নিজের জ্যাকেটের ভেতরে রেখে দিলাম। তারপর আমি বাজারে গেলাম। আমি কিছু ছোটখাটো জিনিস কিনলাম, রুটি, চা পাতা, কিছু ফল, যাতে কোনো সন্দেহ না হয়। যখন আমি বাড়ি ফিরলাম তখন অঞ্জলির মাসি দরজায় ছিলেন। তিনি আমাকে সেই কৌতূহলের সাথে দেখলেন যা গোপন করা যাচ্ছিল না। আর এত সকালে আপনি কোথায় ছিলেন? তিনি জিজ্ঞেস করলেন। নিজের কাজে, আমি বললাম এবং এগিয়ে গেলাম। আর কিছু বলার দরকার ছিল না। ওই দিন আমি ছাদে বসে একটি পুরনো খবরের কাগজ পড়ায় বেশি সময় কাটানোর সিদ্ধান্ত নিলাম। অঞ্জলির মা কয়েকবার আর চোখে আমাকে দেখতে দেখতে গেলেন। আমার মনে হলো যে আমার কিছু অভ্যেস তাদের বিরক্ত করছিল। হয়তো এই জন্য, কারণ দীর্ঘ সময় পর প্রথমবার তারা আমাকে বিরক্ত বা হার মেনে নেওয়ার বদলে শান্ত দেখছিল। দুপুরে আমি আদিত্যকে খুঁজলাম। সে তার ঘরে মোবাইল দেখছিল। বেটা, আমার একটি কাগজে সাক্ষী হিসেবে তোমার সই চাই, আমি তাকে বললাম। সে অবাক হয়ে আমাকে দেখতে লাগল। কোন কাগজ? আমি উত্তর দিলাম, কিছু গুরুতর নয় বেটা, শুধু একটি ব্যক্তিগত কাজ। সে বেশি কিছু না পড়েই সই করে দিল। ওই কাগজের সাথে ঘরের কোনো সম্পর্ক ছিল না। বাড়িটি এখনও আমার নামেই ছিল, কিন্তু এটি একটি বড় বদলের অংশ ছিল যা শীঘ্রই সবাই বুঝতে পারবে। পরের দিন আমি ফের তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এবার আমি আমার বন্ধু শ্রীমান আনন্দের সাথে দেখা করতে গেলাম, যার নগরপালিকায় ভালো যোগাযোগ ছিল। আমি তার জন্য চা আর প্রাতরাশ নিয়ে গেলাম এবং আমরা তার দোকানে বসে পড়লাম। আমি তাকে বললাম যে আমি একটি গুরুত্বপূর্ণ বদল করতে চলেছি এবং আমার কিছু কাগজপত্র তাড়াতাড়ি বের করার জন্য তার সাহায্যের প্রয়োজন হতে পারে। আনন্দ হাসলেন। তিনি বললেন, আপনি শুধু বলুন কখন করতে হবে, আমরা নিঃশব্দে করে দেব। এই বাক্যটি আমাকে বিশ্বাস দিল যে আমার কাছে সব কিছু আছে যার আমার প্রয়োজন। ওই দিন দুপুরে যখন আমি বাড়ি ফিরলাম তখন বসার ঘর অগোছালো ছিল। চারদিকে বস্তা আর ডাব্বা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? অঞ্জলি উত্তর দিল, আমরা দেখছি যে আরও আরাম করে থাকার জন্য কিভাবে ফের ঘর সাজানো যায়। আমি তার দিকে তাকালাম এবং বললাম, আমার কোনো জিনিস সরাবে না, একটা জিনিসও নয়। সে কাঁধ ঝাঁকালো, কিন্তু তার দৃষ্টি বলছিল যে আমার নিশ্চিন্ততা তাকে অস্বস্তিতে ফেলছিল। ওই রাতে আমি কাগজপত্র ভর্তি ফাইলটি একটি আলাদা জায়গায় নিজের ঘরের বাইরে রাখলাম। আমি এই ঝুঁকি নিতে চাইতাম না যে যদি তাদের খোঁজার ইচ্ছা হয় তবে যেন তারা পেয়ে যায়। বুধবার যখন আমি প্রাতরাশ করছিলাম, আদিত্য আমাকে বলল যে সে শুনেছে আমি কিছু কাগজের কাজ করছি। আমি তাকে হালকা হাসির সাথে উত্তর দিলাম, লোকে সব সময় কথা বলে বেটা, কিন্তু সব কথা সত্যি হয় না। আমি জানতাম যে এই কৌতূহল খেলার অংশ ছিল। আমি বাকি দিন এমনভাবে কাটালাম যেন কিছুই হয়নি, কিন্তু মনে মনে আমার মনে হচ্ছিল যে প্রতিটি টুকরো নিজের জায়গায় বসে যাচ্ছে। যদি সবকিছু আমার পরিকল্পনা অনুযায়ী হয় তবে কিছুদিনেই এই ঘরের কাহিনী বদলে যাবে, এবং তাদের পক্ষে নয়। ওই রাতে যখন সবাই বসার ঘরে কথা বলছিল, আমি ছাদে বসে হাওয়া শুনছিলাম এবং নিঃশব্দে নিজেকে নিশ্চিত করলাম, আমি প্রস্তুত ছিলাম। বৃহস্পতিবার আমি মোরগের ডাকের আগে উঠলাম। আমি জামাকাপড় পরলাম, কাগজপত্র ভর্তি ফাইলটি একটি চামড়ার থলিতে রাখলাম এবং শব্দ না করে বেরিয়ে পড়লাম। গলিতে ঠান্ডা ছিল এবং সকালের ওই হাওয়া আমাকে সেই শক্তি দিল যার আমার প্রয়োজন ছিল।
আমি দৃঢ় কদমে রেজিস্ট্রারের অফিস পর্যন্ত হাঁটলাম। শ্রীমান গুপ্তা আগে থেকেই আমার অপেক্ষা করছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, সই করার জন্য তৈরি রমেশবাবুজি? আমি মাথা নাড়ালাম। আমরা বসলাম। কাগজপত্র আরও একবার পর্যালোচনা করা হলো এবং তিনি আমাকে প্রতিটি বিন্দু বুঝিয়ে দিলেন। আমার প্রয়োজন ছিল না, আমি আগেই বাড়িতে সবকিছু পড়ে নিয়েছিলাম, কিন্তু আমি তাকে বলতে দিলাম। আমি যেখানে তিনি ইশারা করলেন সেখানে 1, 2, 3 বার সই করলাম। তিনিও সই করলেন, মোহর লাগালেন এবং আমাকে একটি প্রতিলিপি দিলেন। তিনি বললেন, এর সাথে কিছুদিনেই বদল আধিকারিক হয়ে যাবে। আমি সবকিছু সাবধানে রাখলাম এবং ওনার সাথে হাত মেলালাম। আমি রেজিস্ট্রারের অফিস থেকে বেরোলাম এবং সরাসরি ব্যাংকে গেলাম। আমি আরও একটি গুরুত্বপূর্ণ লেনদেন করলাম, এবার একটি স্পষ্ট উদ্দেশ্যের সাথে। যখন ক্যাশিয়ার আমাকে রসিদ দিল তখন আমি সেটি ভাঁজ করে কাগজপত্রের সাথে রেখে দিলাম। এটি এমন জিনিস ছিল না যা কেউ প্রথম নজরেই বুঝতে পারত, কিন্তু আমার জন্য প্রতিটি নড়াচড়া যুক্ত ছিল। বাড়ি ফেরার আগে আমি শ্রীমান রাজের কাছে গেলাম, এমন একজন ব্যক্তি যার দোকান আমি কয়েক দশক ধরে চিনতাম। আমি তার থেকে কিছু বড় বাক্স কিনলাম এবং তাকে বললাম যে তিনি যেন সেগুলো সব সময়কার ঠিকানায় পৌঁছে দেন। তিনি হাসির সাথে জিজ্ঞেস করলেন, স্থানান্তর রমেশজি? আমি উত্তর দিলাম, কিছুটা তেমনই। এটি মিথ্যে ছিল না। বাড়ি পৌঁছতেই আমি অঞ্জলি আর তার মাকে রান্নাঘরে নিচু স্বরে কথা বলতে দেখলাম। তারা আমাকে ভেতরে আসতে দেখল, কিন্তু আমাকে কিছু জিজ্ঞেস করল না। আমি আমার ঘরে গেলাম, দরজা বন্ধ করলাম এবং কিছু জিনিস বাক্সে রাখা শুরু করলাম, কেবল জরুরি জিনিস যা আমার জন্য মূল্যবান ছিল। বাকি থাকতে পারত। ওই সন্ধ্যায় আদিত্য এলো এবং সে আমাকে কাজের মাঝখানে পেল। সে জিজ্ঞেস করল, কি করছেন পিতাজি? আমি না তাকিয়েই উত্তর দিলাম, নিজের জিনিস গুছিয়ে নিচ্ছি। আপনি কেন যাচ্ছেন? আমি কান ঝাঁকালাম। কেউ জানে না বেটা, সবসময় প্রস্তুত থাকা ভালো। ওই রাতে আমি কাগজপত্র ভর্তি ফাইলটি এমন এক জায়গায় রাখলাম যা কেবল আমি জানতাম। একটি পুরনো অ্যাটাচি কেসে একটি গোপন তল যা আমার বাবার ছিল। আমি ছাড়া কেউ জানত না যে ওই বাক্সটি বিদ্যমান ছিল। শুক্রবার আমি ফের তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এবার আমি সম্পত্তি নিবন্ধন কার্যালয়ে গেলাম, আধিকারিককে কাগজপত্র দিলাম এবং আরও একটি নথিপত্রে সই করলাম। তিনি বললেন, এর সাথে সবকিছু নথিবদ্ধ হয়ে গেছে। উনার শব্দগুলো একটি ধাঁধার শেষ টুকরো বন্ধ করার মতো ছিল, যা আমি কয়েক সপ্তাহ ধরে জুড়ছিলাম। যখন আমি ফিরলাম তখন ঘর শান্ত ছিল, খুব বেশি শান্ত। আমি ভেতরে গেলাম এবং সবাইকে বসার ঘরে পেলাম। অঞ্জলি, তার মা, ভাই, তুতো ভাই, আদিত্য দাঁড়িয়েছিল। সে বলল, পিতাজি, আমাদের কথা বলতে হবে। আমি তাদের সামনে একটি চেয়ারে বসে পড়লাম। শুনছি। অঞ্জলি প্রথম শুরু করল, আমাদের মনে হয় যে এখন এইভাবে থাকা সবার জন্য আরামদায়ক নয়। আমাদের মনে হয় যে আপনার জন্য ভালো হবে যদি আপনি থাকার জন্য কোনো শান্ত জায়গা খুঁজে নেন। আমি তাকে কিছু সেকেন্ড পর্যন্ত দেখতে থাকলাম, তারপর নিজের নজর তাদের সবার ওপর ঘোরালাম। আমি বুঝলাম, তো আপনারা চান যে আমি ওই ঘর থেকে চলে যাই যা আমি কিনেছিলাম? আদিত্য নরম করার চেষ্টা করল। এমন নয় পিতাজি, কিন্তু এখানে এখন অনেক বেশি লোক আছে। আমি তাকে থামানোর জন্য হাত তুললাম। চিন্তা করো না বেটা, আজই আমি সেই সব কিছু মিটিয়ে নিয়েছি যা আমাকে মেটাতে হতো। আমি উঠলাম, নিজের ঘরে গেলাম এবং ভাইলের সাথে ফিরে এলাম। আমি সেটি টেবিলে রাখলাম, ধীরে ধীরে খুললাম, রেজিস্ট্রি এবং নিবন্ধনের প্রতিলিপি বের করলাম। আপনারা কি এটি এখানে দেখছেন? এটি স্পষ্টভাবে বলছে যে এই ঘরের মালিক কে এবং প্রথম দিন থেকেই কে ছিল। আমি দেখছিলাম কিভাবে মুখগুলো বদলে যাচ্ছিল, কেউ ফ্যাকাশে হয়ে গেল, কেউ ভুরু কোচকাল। অঞ্জলি নিজের হাত আড়াআড়ি করে নিল এবং বলল, এর মানে কি? আমি তাদের দিকে ঝুঁকলাম। এর মানে হলো যে আমি ঠিক করব এখানে কে থাকবে, আর আজ থেকে এই ঘর সবার জন্য নয়। এটি তাদের জন্য যারা নিয়ম সম্মান করে, এবং আপনারা সেগুলো সম্মান করেননি। আদিত্য এক কদম আমার দিকে এগোল। বাবুজি, এমন করবেন না। আমি তাকে ঘাড় ঘুরিয়ে দেখলাম। বেটা, আমি এটি শুরু করিনি, আমি তো ব্যাস সেটিই শেষ করছি যা তোমরা শুরু করেছিলে। আমি ফাইল থেকে আরও একটি কাগজ বের করলাম। এই রইল সেই বিজ্ঞপ্তি যা আমি আজ দাখিল করেছি। পরের সপ্তাহ থেকে আপনাদের সবাইকে এই ঘর ছাড়তে হবে। একটি ভারী নীরবতা পুরো ঘরে ছেয়ে গেল। অঞ্জলির মা রাগে লাল হয়ে দাঁড়িয়ে পড়লেন। আপনি এমন করতে পারেন না। আমি সোজা হয়ে দাঁড়ালাম। একেবারেই করতে পারি, এবং আমি করব। আমি ঘুরলন এবং নিজের ঘরে চলে গেলাম। আমি দরজা ভেতর থেকে বন্ধ করলাম এবং বিছানায় বসে পড়লাম। বাইরে আমি চড়া গলার আওয়াজ, দৌড়ে যাওয়ার পায়ের শব্দ এবং দরজা খোলা বন্ধ হওয়ার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার কিছু যায় এলো না। আমি জানতাম যে এই মুহূর্তে আমি তাদের এই ভুল ধারণা ভেঙে দিয়েছি যে তারা আমাকে নিয়ন্ত্রণ করতে পারে। ওই রাতে আমি এতদিন পর সবচেয়ে ভালো ঘুমোলাম। পরের দিন সকালে ঘরের পরিবেশ একদম আলাদা ছিল। কোনো হাসি ছিল না, কোনো গান ছিল না, ব্যাস একটি ঘন নিস্তব্ধতা ছিল, যা রান্নাঘর থেকে আসা ফিসফিসানি ভাঙছিল। আমি জানতাম যে তারা আমারই কথা বলছিল, যা আমি গত রাতে বলেছিলাম। আমার কিছু যায় এলো না। আমি নিজের চা নিজে বানালাম, সেটি ছাদে খেলাম এবং সূর্যকে নিজের মুখ গরম করতে দিলাম। কিছুক্ষণ পর
আদিত্য আমার কাছে এলো। সে ক্লান্ত দেখাচ্ছিল, চোখ লাল ছিল, যেন ঘুমোয়নি। বাবুজি, আপনি কি সত্যি এমন করতে চলেছেন? সে জিজ্ঞেস করল। আমি তাকে কড়াকড়ি ছাড়াই দেখলাম, কিন্তু দৃঢ়ভাবে। আদিত্য, আমি তোমাকে এই বাড়ি এই জন্য দিয়েছিলাম যাতে তোমার নিজের একটি থাকার জায়গা হয়, নাকি এটি এমন জায়গা হয়ে যায় যেখানে আমার কোনো আওয়াজ থাকবে না? আমি তোমাকে সময় দিয়েছি, ধৈর্য দেখিয়েছি এবং সম্মান দিয়েছি। আমি সেটি পাইনি, এবং প্রতিটি জিনিসের একটি সীমা থাকে। সে তর্ক করার চেষ্টা করল, বলল যে আমরা কথা বলতে পারি, কিন্তু তার সুর আপোষের নয়, বরং যতটা সম্ভব কম ক্ষতি সহ্য করার জন্য দর কষাকষির ছিল, এবং আমি এখন আর আধা অধুরা কিছু করতে প্রস্তুত ছিলাম না। এখন আর কিছু বলার নেই বেটা, সিদ্ধান্ত হয়ে গেছে। পরের কয়েকদিনে ঘর উত্তেজনার আঁখড়া হয়ে গেল। অঞ্জলি আমার সাথে নজর মেলানো এড়িয়ে চলত, কিন্তু তার ভাইরা আমাকে বিদ্বেষ ভরা চোখে দেখত। অঞ্জলির তুতো ভাই জেনে শুনেই আমার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় শব্দ করত। অঞ্জলির মা আমাকে পুরোপুরি উপেক্ষা করতেন। আমি কোনো উস্কানির উত্তর দিলাম না। বৃহস্পতিবার আধিকারিক নোটিশ এসে গেল। পিয়ন দরজায় টোকা দিল এবং বড় খাম সঁপে দিল। আদিত্য সেটি নিল এবং টেবিলে রেখে দিল। অঞ্জলি অপেক্ষা না করেই সেটি খুলল। সে চুপচাপ পড়ল এবং শেষ করে বলল, আমাদের কাছে 1 সপ্তাহ আছে। তাদের মধ্যে তর্ক হলো, ফোনে কল করা হলো, সাথে সাথে পরিকল্পনা তৈরি করা হলো। আমি হস্তক্ষেপ করলাম না। রবিবার সকালে আমি অঞ্জলির ভাইদের নিজেদের মালপত্র প্যাক করতে দেখলাম। তুতো ভাই গাড়িতে ব্যাগ নিয়ে যাচ্ছিল, অঞ্জলি বাক্স নিয়ে যাতায়াত করছিল। আদিত্য আমার ঘরে এলো। বাবুজি, আমি জানি না এত তাড়াতাড়ি কোনো জায়গা পাওয়া যাবে কিনা, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করব। আমি তাকে দেখলাম এবং অনেক দিন পর তার সাথে শান্তিতে কথা বললাম। আমি তোমার খারাপ চাই না আদিত্য, আমি শুধু আশা করি যে এটি তোমাকে এটি বুঝতে সাহায্য করবে যে সিদ্ধান্তের সবসময় ফল থাকে। মঙ্গলবার আঙিনা মালপত্রে ভরে গিয়েছিল, যা লোড করার প্রস্তুতি চলছিল। অঞ্জলির মা কোনো নমস্তে ছাড়াই আমার পাশ দিয়ে গেলেন। আমি আশাও করিনি। দুপুর নাগাদ শেষ গাড়ি ফটক দিয়ে বেরিয়ে গেল। আদিত্য সবার শেষে গেল। সে দরজায় থামল, আমাকে দেখল, কিন্তু কিছু বলল না। আমিও বললাম না। আমি ফটক বন্ধ করলাম এবং কিছুক্ষণ খালি রাস্তা দেখতে থাকলাম। ঘরে নিস্তব্ধতা ছিল। আমি প্রতিটি ঘরে গেলাম। কিছু নোংরা ছিল, কিছু খালি। আমার দুঃখ হলো না, শান্তি অনুভব হলো। আমি নিজের জন্য একটি চা বানালাম, সেটি ছাদে খেলাম এবং দীর্ঘশ্বাস নিলাম। এতদিন পর প্রথমবার ওই জায়গাটি সঠিক অর্থে আমার ছিল, শুধু কাগজে নয়। পরের কয়েকদিনে আমি ঘর পরিষ্কার করলাম, নিজের জিনিস পুনরায় গুছিয়ে নিলাম এবং যে ঘরগুলো ব্যবহার করতাম না সেগুলোতে তালা লাগিয়ে বন্ধ করে দিলাম। আমি আমার পুরনো রুটিনে ফিরে এলাম। সকালের চা, বাজার, বন্ধুদের সাথে আড্ডা। শান্তি ফিরে এসেছিল, কিন্তু তা আগের মতো ছিল না। এখন আমি এটি বজায় রাখার মূল্যের প্রতি বেশি সচেতন ছিলাম। এক সন্ধ্যায় ছাদে বসে আমি আদিত্যের কথা ভাবলাম। আমি জানতাম না যে সে কোথায় ছিল বা কেমন করছিল। হয়তো কখনো সে বুঝবে যে এটি টাকা বা সম্পত্তির বিষয় ছিল না, বরং সম্মানের ছিল, এবং যদি সে না বোঝে তবে তাকে শেখানো আমার কাজ ছিল না। যা আমি জানতাম তা হলো আমার কোনো অনুশোচনা ছিল না। বিচার করা সবসময় সুবিধাজনক হয় না, কিন্তু শান্ত বিবেকের সাথে ঘুমোনো যে কোনো অসুবিধার চেয়ে বেশি মানে রাখে। আর যদি তুমি যে আমাকে শুনছো এখানে পৌঁছে গেছো, তবে আমি তোমাকে একটি কথা বলি, কখনো কাউকে নিজেরই কাহিনী থেকে তোমাকে মুছে দিতে দিও না। চাই তুমি যুবক হও বা বৃদ্ধ, ধনী হও বা গরিব, তোমার মর্যাদার কোনো দাম নেই। এখন আমাকে বলো, যদি তুমি আমার জায়গায় হতে তবে কি করতে? আর হ্যাঁ, আমাকে এটিও বলো, পৃথিবীর কোন কোণ থেকে তুমি আমাকে শুনছো। আর এই কাহিনীটি তাদের সাথে ভাগ করে নিতে ভুলো না যাদের এটি শোনার প্রয়োজন আছে, কারণ মাঝে মধ্যে এই রকম কাহিনী কাউকে নিজের জায়গা ফিরে পাওয়ার জন্য প্রয়োজনীয় অনুপ্রেরণা হয়।